আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু আমাকে কমেন্ট করে জানান তো কে কোথা থেকে আমাদের আজকের ক্লাসটাতে জয়েন করছেন। প্রথমে আমরা সবাই একটু কমেন্ট করে জানাই কে কোথা থেকে আমাদের আজকের ক্লাসটাতে জয়েন করছেন। যেমন আমি আপনাদের ক্লাসটা নিতেছি ঢাকা থেকে, আপনারা কে কোথা থেকে বাংলাদেশের আমাদের আজকের ক্লাসটাতে জয়েন করছেন সবাই একটু প্রথমে কমেন্ট করে জানান, তারপর আমি ক্লাস নেওয়া শুরু করব। আজকে আমরা বাস্তব সংখ্যা পড়ব এবং খুব সহজ করে পড়ব। যদি ইনশাল্লাহ পুরো ক্লাসটা শিখেন, পুরো ক্লাসটা যদি করেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই শিখতে পারবেন। সবাই একটু আমরা কমেন্ট করে দেই কে কোথা থেকে আমাদের আজকের ক্লাসটা দেখতেছি। মিরপুর 10, গোপালগঞ্জ, দেখি আমাদের ক্লাস কে কোথা থেকে জয়েন করছেন সবাই আমরা একটু কমেন্ট করে দেই। সবাই একটু কমেন্ট করে দেন, আর পাশাপাশি এটাও একটু কমেন্ট করে দেন আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। যদি কথা স্পষ্ট শোনা যায় এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায় তাহলে একটু কমেন্ট করে দেবো অল ক্লিয়ার। আমরা কে কোথা থেকে ক্লাসটা দেখতেছি এটাও একটু জানাবো। পাশাপাশি আমাদের কথা যদি স্পষ্ট শোনা যায় এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায় তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার। সবাই আমরা তাহলে একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। সবাই একটু কমেন্ট করে দেয় কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আর কে কোথা থেকে আমাদের ক্লাসটা দেখতেছেন। আচ্ছা, আজকে আমরা বাস্তব সংখ্যার ক্লাস করব। বাস্তব সংখ্যা যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি বিসিএসে যান, প্রাইমারিতে যান, শিক্ষক নিবন্ধনে যান, নন ক্যাডারে যান, 11 থেকে 20 গ্রেডে যান, যেখানেই পরীক্ষা দিতে যান না কেন আপনার জন্য বাস্তব সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রতি একটা অনুরোধ থাকবে, প্রত্যেকে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেই। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। প্রত্যেকে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেই, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। সবাই একটু আমরা শেয়ার করে দেই, আমাদের ক্লাসটা শেয়ার করে দেই। আচ্ছা, আমি তাহলে ভাই পড়ানো শুরু করতেছি। প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকে নিজ নিজ আইডি থেকে ক্লাসটা একটু শেয়ার করে দেন, পরিচিত ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। আচ্ছা, তাহলে ভাই আমি আলোচনা শুরু করি। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, ইনশাল্লাহ ক্লাসের পর ক্লাসেই হয়ে যাবেন। আচ্ছা, প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। এটা অসংখ্য পরীক্ষায় আসছে। কি প্রশ্ন? দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। আচ্ছা, কি বলছে? দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। আচ্ছা, ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলছে যাদের বর্গের অন্তর হচ্ছে 47। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এই কোশ্চেনগুলো যদি আসে আপনারা কিভাবে সলভ করবেন। আপনাকে যদি কখনো বর্গের অন্তর দেয়, বর্গের অন্তর দিছে কত? 47। যেই বর্গের অন্তরটা দেয়া থাকবে তারে আপনি প্রথমে 2 দ্বারা ভাগ করবেন। তাহলে আমাদের প্রথম কাজ কি? যদি আমাদের কখনো বর্গের অন্তর দিয়া দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা বের করতে বলে, আমার প্রথম কাজ কি? আমার যেই বর্গের অন্তরটা দেয়া থাকবে তারে আমি 2 দ্বারা ভাগ করব। তাহলে আমার বর্গের অন্তর দেওয়া আছে কত? 47। তাহলে 47-এর যদি 2 দ্বারা ভাগ করেন, ভাগ করলে আসে কত? 23.5। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? তাহলে প্রথম কাজ কি? যদি কখনো বর্গের অন্তর দিয়ে আপনাকে দুইটা ক্রমিক সংখ্যা নির্ণয় করতে বলে, ক্রমিক পূর্ণ সংখ্যা, প্রথমে কি করবেন? বর্গের অন্তরে 2 দ্বারা ভাগ করবেন। আচ্ছা, করলে আমি পাইলাম কত? 23.5। আচ্ছা, খুব ভালো কথা। এইবার আসেন 23.5-এর আগের সংখ্যাটা কত? 23। আর পরের সংখ্যাটা কত? 24। তাহলে প্রথম কাজ কি? যদি কখনো বর্গের অন্তর দিয়া আমাকে দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলে, আমার প্রথম কাজ কি? যেই বর্গের অন্তরটা দেয়া থাকবে তারে আমি 2 দ্বারা ভাগ করব। তাহলে আমার বর্গের অন্তর দেওয়া আছে কত? 47। 47-এর 2 দ্বারা ভাগ করলে আসে কত? 23.5। তারপরের কাজ কি? যেই 23.5 পাইলাম তার আগের সংখ্যাটা কত? 23। আর পরের সংখ্যাটা কত? 24। তার মানে আমার সংখ্যা দুইটা কি কি? একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 24। সবাই কি আমার কথা বুঝছেন? একদম সহজ মেথড হলো না? তাহলে আমার কি? যদি বর্গের অন্তর দিয়া দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা বাইর করতে বলে, গল্পটা কি? যেই বর্গের অন্তরটা দেয়া থাকবে তারে আমি 2 দ্বারা ভাগ করব। আচ্ছা, 2 দ্বারা ভাগ করলে আমি পাইছি কত? 23.5। যা পাবো, আপনি যা দেয়া থাকবে ভাগ করলে অলওয়েজ এরকম পয়েন্টই পাবেন। তার আগের আর পরের সংখ্যাটা নেবেন। তাহলে 23.5-এর আগের সংখ্যাটা হচ্ছে 23
আর 23.5-এর পরের সংখ্যাটা হচ্ছে কত 24। তাহলে সংখ্যা দুইটা কত 23 আর 24। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই 23 আর 24-এর ভিতর দেখেন 24 হচ্ছে বড় সংখ্যা আর 23 হচ্ছে আমার ছোট সংখ্যা। এখন আপনারা যদি সংখ্যা দুইটা বাইর করতে বলে তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত 23 আর 24। কিন্তু যদি বড় সংখ্যা বাইর করতে বলতো তাহলে অ্যান্সার কত 24। যদি ছোট সংখ্যা বাইর করতে বলতো তাহলে অ্যান্সার কত 23। তাহলে আমরা কি বুঝছি? তাহলে বর্গের অন্তর দিলে গল্প কি, যা দেয়া থাকবে অন্তরটা তাহলে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে যা পাবো পাইছি কত 23.5। 23.5-এর পরের সংখ্যাটা হচ্ছে 24, আগের সংখ্যাটা হচ্ছে 23। তাহলে সংখ্যা দুটো কত 23 আর 24। এখন যদি বলে বড় সংখ্যা কত তাহলে হবে 24, যদি বলে ছোট সংখ্যা কত তাহলে হবে 23। সবাই যদি 1 নম্বর টেকনিকটা বুঝে থাকেন তাহলে সবাই লেখেন T1 ডান। সবাই যদি 1 নম্বর টেকনিকটা বুঝে থাকেন T1 ডান, এবং চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। সবাই যদি 1 নম্বর টেকনিকটা বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে দেই টেকনিক 1 ডান। যদি বুঝে থাকি সবাই একটু কমেন্ট করে দেই টেকনিক 1 ডান। আর যদি কারো প্রয়োজন হয় সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে রাখেন, যাদের প্রয়োজন তারা একটু স্ক্রিনশটটা নিয়ে রাখেন। আচ্ছা, এখন আমি যে ম্যাথটা করাবো এটা সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। এখন আমি যে ম্যাথটা করাবো এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, অসংখ্য পরীক্ষায় আসছে এবং অসংখ্য পরীক্ষায় আসবে। আমি এখন যে ম্যাথটা করাবো, সবাই কি স্ক্রিনশট নিছেন? আচ্ছা, সবাই কি স্ক্রিনশট নিছেন? আচ্ছা, এখন যে ম্যাথটা করাবো এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, এটা যে কোনো পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা দেখেন, কোশ্চেনটা অনেক কিছু আসতে পারে। আমি প্রথম কোশ্চেনটা একটু পড়ি। 5টি ক্রমিক সংখ্যার সমষ্টি 360। 5টি ক্রমিক সংখ্যার সমষ্টি 360। এরপর আপনার কাছে অনেক কিছু বের করতে বলতে পারে, বড় সংখ্যা বের করতে বলতে পারে, ছোট সংখ্যা বের করতে বলতে পারে, তারপর হচ্ছে ছোট দুইটা সংখ্যার যোগফল বের করতে পারে, প্রথম ও শেষ সংখ্যার যোগফল, অনেক কিছু বের করতে বলতে পারে। যাই বের করতে বলুক, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সবাই আমার কথাটা এখন একটু মনোযোগ সহকারে শোনেন। আপনারা বলছে কি 5টা ক্রমিক সংখ্যার সমষ্টি হচ্ছে 360। যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। কি কোশ্চেন দিছে দেখার কোনো দরকার নাই। আপনারা যদি কয়েকটা ক্রমিক সংখ্যার সমষ্টি দেয়, আপনাকে যদি কয়েকটা ক্রমিক সংখ্যার সমষ্টি দেয় তখন আপনাকে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে আপনি মধ্যম সংখ্যাটা বের করবেন। মধ্যম সংখ্যা আপনি কি বের করবেন? মধ্যম সংখ্যা। মধ্যম সংখ্যাটা বের করার সূত্র কি? সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই মোট সংখ্যা। সবাই একটু এই বিষয়টা বোঝার চেষ্টা করি। আমি গল্পটা কি বলছি, যদি আপনাকে কয়েকটা সংখ্যার সমষ্টি দেয়, এটা 5টা সংখ্যার সমষ্টি দিতে পারে, 7টা সংখ্যার সমষ্টি দিতে পারে, কয়েকটা সংখ্যার যদি সমষ্টি দেয় তাহলে আপনার প্রথম কাজ কি, আপনি মধ্যম সংখ্যাটা বের করবেন। মধ্যম সংখ্যা বের করার টেকনিক কি? মধ্যম সংখ্যা বের করার টেকনিক আমরা কি শিখছি? সংখ্যাগুলো সমষ্টি ডিভাইডেড বাই মোট সংখ্যা। সংখ্যাগুলো সমষ্টি ডিভাইডেড বাই মোট সংখ্যা। আচ্ছা, তাইলে আমি এই 2 নম্বর কোশ্চেনের যদি মধ্যম সংখ্যা বের করতে চাই, 2 নম্বর কোশ্চেনের আমি যদি মধ্যম সংখ্যা বের করতে চাই তাহলে আমি কি করব? মধ্যম সংখ্যা সমান সমান কি শিখছি? সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই মোট সংখ্যা। আচ্ছা, তাহলে ভাই আমরা একটু দেখি তো আমার কি বলছে। 5টা ক্রমিক সংখ্যার সমষ্টি হচ্ছে 360। তাহলে আপনার সমষ্টি দেয়া আছে কত? সমষ্টি দেয়া আছে 360। আর সংখ্যা দেয়া আছে কয়টা? 5টা। সংখ্যা দেয়া আছে কয়টা? 5টা। তাহলে আমরা পাইলাম কি, যেহেতু 5টা ক্রমিক সংখ্যার সমষ্টি 360 বলছে, তাহলে আমার সংখ্যাগুলোর সমষ্টি কত? 360। আর সংখ্যা দেয়া আছে মোট কয়টা? 5টা। তাহলে এটা ক্যালকুলেট করলে আসে কত? 72। তাহলে আপনার মধ্যম সংখ্যা পাইছেন কত? 72। তাহলে আমার এই 2 নম্বর কোশ্চেনের যাই আসুক না কেন, এটা কিন্তু অনেক পরীক্ষা আসে বা অনেক পরীক্ষা আসবে, যাই আসুক না কেন আপনাকে প্রথমে মধ্যম সংখ্যা বের করতে হবে। মধ্যম মানে হচ্ছে মাঝখানের সংখ্যা। বিষয়টা কি আমি একটু পরে বলতেছি। তাহলে মধ্যম সংখ্যা বের করার সূত্র কি? সংখ্যাগুলো সমষ্টি ডিভাইডেড বাই মোট সংখ্যা। তাহলে এই জায়গায় সংখ্যাগুলো সমষ্টি দেওয়া আছে কত? 360। আর সংখ্যা দেওয়া আছে কয়টা? 5টা।
তাহলে আমার মধ্যম সংখ্যা বাইরেছে কত 72। আচ্ছা এখন ভাই দেখেন তো মোট সংখ্যা দেওয়া আছে কয়টা 5টা, তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা, আমার মোট 5টা সংখ্যা দেওয়া আছে। সবাই একটু মামলাটা বুঝেন, আপনারা 5টা সংখ্যা বলছে, তাহলে মোট সংখ্যা কয়টা দেওয়া আছে 5টা। তাহলে এই 5টার মধ্যে মাঝখানের সংখ্যা কোনটা, এটা না? এটাই কি মধ্যম সংখ্যা না? মাঝখানের সংখ্যা কি এটা না? সবাই একটু মামলাটা বুঝেন। আমার মোট সংখ্যা দেওয়া আছে 5টা, তাহলে এই 5টা সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যা কোনটা, এটা না? তাহলে এই সংখ্যাটা আমি পাইলাম কত 72, এই সংখ্যাটা আমি পাইলাম কত 72। আমি তো মাত্র এই যে মধ্যম সংখ্যাতে সূত্র বাইর করলাম, এই সূত্র অনুসারে আমি যেই সংখ্যাটা পাইছি মাঝখানের সংখ্যা বা মধ্যম সংখ্যাটা পাইছি কত 72। আচ্ছা এইবার আসেন ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পরপর, ক্রমিক মানে হচ্ছে পরপর। তাইলে আপনি মাঝখানের সংখ্যা পাইছেন 72, তাহলে 72-এর পরের সংখ্যাটা কত 73, তারপরের সংখ্যাটা কত 74, 72-এর আগের সংখ্যাটা কত 71, তার আগের সংখ্যাটা কত 70। তাহলে আমি কি 5টা সংখ্যা পেয়ে গেলাম না? তাহলে মামলাটা কি? মামলাটা হচ্ছে আপনি প্রথমে মধ্যম সংখ্যা বের করবেন। মধ্যম সংখ্যা কেমনে বের করবেন? সংখ্যাগুলো সমষ্টি ডিভাইডেড বাই মোট সংখ্যা। তাহলে আমি মধ্যম সংখ্যা পাইছি কত 72, খুব ভালো কথা। ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা। তাহলে 72-এর পরের সংখ্যা কত 73, তারপরের সংখ্যা কত 74, আবার 72-এর আগের সংখ্যা কত 71, তার আগের সংখ্যা কত 70। এই পর্যন্ত কি বুঝছি? আচ্ছা এখন আমরা যে সংখ্যাগুলো বাইর করলাম 70, 71, 72, 73, 74, এইগুলো আমাদের 5টা সংখ্যা। এর মধ্যে 70 হচ্ছে কি ছোট সংখ্যা, আর 74 হচ্ছে কি বড় সংখ্যা। 70 হচ্ছে আমার ছোট সংখ্যা আর 74 হচ্ছে কি আমার বড় সংখ্যা। এখন আপনার দ্বারা চাইছে কি একটু দেখি তো। 1 নম্বর কোশ্চেনে বলছে 5টা ক্রমিক সংখ্যা সমষ্টি 360 হলে বড় সংখ্যাটি কত? 5টা ক্রমিক সংখ্যা সমষ্টি 360 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমার ভাই বড় সংখ্যাটি কত 74। তাহলে আপনারা যদি 2 নম্বর কোশ্চেন দিয়ে বলে বড় সংখ্যাটি কত, তাহলে আমি কি বাইর করতে পারছি 74। আচ্ছা এখন যদি বলা হয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত 70, ক্ষুদ্রতম সংখ্যাটি কত 70। যদি বলা হয় ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল, আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যা দুইটা কোনটা? এইটা হলো সবচেয়ে ছোট, এইটা হলো তারপরে ছোট, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দুটার যোগফল কত 70 + 71 মানে কি 141। সবাই একটু মামলাটা বোঝেন। আমাদের সংখ্যাগুলো কি কি 70, 71, 72, 73, 74। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 74, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 70। যদি বড় সংখ্যা চায় তাহলে আনসার হলো 74, ছোট সংখ্যা চাইলে আনসার হলো 70। যদি বলা হয় ক্ষুদ্রতম সংখ্যা দুইটার যোগফল কত, তাহলে এই হলো ক্ষুদ্রতম সংখ্যা দুইটা, এই দুইটার যোগফল কত 70 আর 71, 70 আর 71 যোগ করলে আসে কত 141। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা এইবার যদি বলা হয় প্রথম ও শেষ সংখ্যার যোগফল কত, প্রথম ও শেষ সংখ্যার যোগফল কত? আচ্ছা আমার সংখ্যাগুলো কি কি বেরিয়েছে? প্রথম ও শেষ সংখ্যার যোগফল, এটা হচ্ছে আমার কি প্রথম সংখ্যা, আর এটা হচ্ছে কি আমার শেষ সংখ্যা। তাহলে প্রথম ও শেষ সংখ্যার যোগফল, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমার 70 আর শেষ সংখ্যা হচ্ছে আমার 74, তাহলে প্রথম ও শেষ সংখ্যার যোগফল কত 144। তাহলে আমি যদি ভাইয়া এই মধ্যম সংখ্যাটা বাইর করতে পারি, বাইর করে যদি এই সিরিয়ালটা তৈরি করতে পারি, তাইলে কি আমাদের অঙ্কটা শেষ না? আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা মধ্যম সংখ্যাটা বাইর করতে পারলে যেই সংখ্যাগুলো এরপর দেওয়া আছে মাঝখানে বসে বাকিগুলো বানিয়ে নেব। এইবার আমার কাছে যা চাবে আমি কি তাই বসাই দিলে কি অঙ্কটা হয়ে যাবে না? যদি হয়ে যায় তাহলে একটু লেখেন তো টেকনিক 2 ডান, আর যাদের দরকার আছে একটু স্ক্রিনশট নেন, একটু সবাই কমেন্ট করে দেয় টেকনিক 2 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্ট করে দেয় টেকনিক 2 কি ডান হয়েছে নাকি? একটু কমেন্ট করে দেয় টেকনিক 2 কি ডান হয়েছে নাকি? আচ্ছা আমি সাদা দিয়ে লিখতেছি ভাইয়া, আমি সাদা দিয়ে লিখতেছি, সাদা দিয়ে লিখতেছি। সবাই একটু কমেন্ট করে দেয় টেকনিক 2 কি ডান হয়েছে নাকি, আর যাদের দরকার একটু স্ক্রিনশটটা নিয়ে নেন। আচ্ছা এবার সে টেকনিক 3। আচ্ছা খুব মনোযোগ সহকারে দেখেন, এটা সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। বলা হয়েছে কি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 60 হলে, আচ্ছা গুণফল 60 দিয়া আপনার কাছে যে কোনো কিছু চাইতে পারে, গুণফল 60 দিয়া
আপনার কাছে যে কোনো কিছু চাইতে পারে। গুণফল 60 দিয়ে আপনার কাছে যোগফল চাইতে পারে, সংখ্যাগুলো চাইতে পারে, বড় সংখ্যা চাইতে পারে, যাই চাক না কেন করবোটা কি? আচ্ছা, যদি কখনো গুণফল দেয়, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, যদি কখনো গুণফল দেয়, এইবার কি চাইছে? সংখ্যা চাইছে না সংখ্যাগুলোর যোগফল চাইছে, বড় সংখ্যা চাইছে না ছোট সংখ্যা চাইছে, এটা দেখার কোনো দরকার নাই। আপনারা যদি কখনো গুণফল দেয়, আপনার প্রথম কাজ হচ্ছে এটার একটু ভাঙবো। গুণফল দেওয়া আছে কত? 60। তাহলে 60টা যদি ভাঙতে চাই তাহলে 2 দিয়ে ভাঙলে কত আসে? 30। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে আসে কত? 15। এবার যদি 3 দিয়ে ভাঙি তাহলে আসে কত? 5। সবাইকে আমার কথাগুলো বুঝছেন? আপনারা যদি কখনো গুণফল দিয়া যে কোনো কিছু বাইর করতে বলতে পারে, এটা যোগফল বাইর করতে বলতে পারে, সংখ্যা 3টার মান বাইর করতে বলতে পারে, বড় সংখ্যা বাইর করতে বলতে পারে, ছোট সংখ্যা বাইর করতে বলতে পারে, যাই বাইর করতে বলুক না কেন, আপনার কাজ কি? যদি গুণফল দিয়া যে কোনো কিছু বাইর করতে বলে, প্রথম কাজ গুণফল যেটা আছে এর আমি একটু ভাঙবো। তাহলে গুণফল দেওয়া আছে কত? 60। তাহলে আমি যদি আর একটু ভাঙি, তাহলে ভাঙলে আমি এইটা পেলাম 2 2 3 5। আচ্ছা, এখন একটু সবাই লক্ষ্য করেন, আমি একটা পাইলাম 3 আর একটা পাইলাম 5। আপনারা বলছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা। তাহলে আমি যদি একটা পাই 3 আর একটা যদি পাই 5, একটা পাইছি 3 আর একটা পাইছি 5, তাহলে মাঝখানেরটা কত হওয়া লাগবে? 4 হওয়া লাগবে না? তাহলে 2 আর 2 গুণ করলে কত? 4। তাহলে আপনি সংখ্যাগুলো কি কি পাইলেন? 3 4 5। কেমনে বের করছেন দেখেন? ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা। তাহলে আমার একটা সংখ্যা হচ্ছে 3 আর একটা সংখ্যা হচ্ছে 5। আমি একটা পাইছি 3 আর একটা পাইছি 5, তাহলে মাঝখানেরটা তো 4ই হইবে। এটা কেমনে হইছে দেখেন, এই যে 2 আর 2 গুণ করলে কত হয়? 4। তাহলে এইটা হইলো 3, এইটা হইলো 5, আর এই দুটার গুণ করলে হয় কত? 4। তাহলে আমার সংখ্যাগুলো কি কি? 3 4 5। এই 3 4 5 এর যদি গুণ করেন, 5 4 20, 20 আর 3 60। গুণফল কি 60 পাইছেন? এই ভাই মামলাটা কি বুঝছেন? তাহলে আমাদের কাহিনীটা কি? যদি কখনো গুণফল দিয়া যাই বাইর করতে বলুক না কেন, প্রথমে আমার সংখ্যাগুলো বাইর করতে হবে। সংখ্যাগুলো আমি কেমনে বাইর করব? যে গুণফলটা দেয়া আছে তার আমি ভাঙবো। তার আমি কি দিয়ে ভাঙছি? 2 দিয়ে ভাঙলাম, তারপর 2 দিয়ে ভাঙলাম, 3 করলাম, 5 করলাম। এইবার আমার একটা সংখ্যা পাইছি 3 আর একটা পাইছি 5। তাহলে পরপর যেহেতু ক্রমিক সংখ্যা, তাহলে 3 আর 5 এর মাঝখানের সংখ্যা কত? 4। এই 4 কমনে পাইছেন? এই 2 আর 2 গুণ করলে 4। তাহলে আমার সংখ্যাগুলো কি কি? 3 4 5। এখন আপনার দ্বারা চাইছে কি? সংখ্যাগুলোর যোগফল। তাহলে একটা সংখ্যা হচ্ছে 3, একটা সংখ্যা হচ্ছে 4, আর একটা সংখ্যা হচ্ছে 5। তাহলে 3টার যোগফল কত? 3 আর 4 7, 7 আর 5 12। তাহলে আমার যোগফল হচ্ছে 12। আমি কি ভাই সবাই বিষয়টা বুঝাইতে পারছি? আমি কি সবাই বিষয়টা বুঝাইতে পারছি? যদি বিষয়টা বুঝাইতে পারি, সবাই একটা স্ক্রিনশট নেন, নিয়ে লেখেন টেকনিক 3 ডান। আমি কি ভাই বিষয়গুলো বুঝাইতে পারতেছি? সবাই একটু ফিডব্যাক দেন তো, আমি কি বিষয়গুলো বুঝাইতে পারতেছি কিনা? একটু সবাই ফিডব্যাক দেন, টেকনিক 3 কি ডান হয়েছে নাকি? একটু সবাই ফিডব্যাক দেন, টেকনিক 3 কি ডান হয়েছে নাকি? একটু আমরা সবাই ফিডব্যাক দেই। আমরা আরও টেকনিক শিখবো, ক্লাসটা করেন, আরও অনেক বেশি টেকনিক আমরা শিখবো এখন। সবাই একটু কমেন্ট করেন। আমি আপনার কোর্স করব। যারা আমার কাছে নতুন ব্যাচে ভর্তি হতে চান তারা আমার যে রাহাত ভাইয়া এই পেজটাতে মেসেজ দিলেই হবে। আমাদের নতুন ব্যাচের ক্লাস জুন মাসের শুরুতেই শুরু হবে। জুনের শুরুতে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। যারা পড়তে চান আমার এই পেজে নক দেন, আমি একটু পর বিস্তারিত বলবো। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা মেথডে আসি। আচ্ছা, এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা অনেক পেঁচানো নিয়মে বিভিন্ন বইয়ে করা, আমরা খুব ইজি মেথডে করব। 4 নম্বর টেকনিকটা কি বলছে? একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে। একটি শ্রেণীতে যতজন বালক ছিল, ভাইয়া প্রথমে সবাই বেসিকটা বোঝেন, বেসিকটা বুঝলে এটা মুখে মুখে শেষ। কথাটা বুঝছেন? কোনো টেকনিক টুকনিক কিচ্ছু মনে রাখা লাগবে না। একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে। আচ্ছা,
একটা শ্রেণীতে যতজন বালক ছিল, আমি ধরে নিলাম আমার বালক ছিল একজন, আমার বালক ছিল একজন। আচ্ছা, খুব ভালো কথা। এগুলো ভাইয়া কিছুই লেখা লাগবে না, আমি বোঝানোর জন্য লিখতেছি, পরে আমি এটা শর্টকাট করে দিচ্ছি। ধরি বালক সমান সমান একজন, তাহলে একটা শ্রেণীতে যতজন বালক ছিল, কতজন বালক ছিল? একজন বালক ছিল। প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে, তাহলে একজন বালক যদি প্রত্যেকে তত টাকায় চাঁদা দেয়, তাহলে চাঁদা দেয় কত? এক্স টাকা। তত টাকায় যদি চাঁদা দেয়, তাহলে চাঁদা দেয় কত? এক্স টাকা। একটা শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে, তাহলে আমার যদি বালক হয় একজন, তারা যদি তত টাকায় চাঁদা দেয়, তাহলে টাকা চাঁদা দিচ্ছে কত? এক্স টাকা। তাইলে মোট চাঁদা হয় কত? 100 টাকা। তাহলে মোট চাঁদা হয় কত? 100 টাকা। বিষয়টা একটু বোঝেন। এগুলো আপনার কিচ্ছু লেখা লাগবে না, সরাসরি লিখবেন প্রশ্ন মতে। এগুলো ভাইয়া কিছু লেখা লাগবে না, আপনার রুল শিখেন, এক লাইনে অঙ্ক করে ফেলবেন। একটা শ্রেণীতে যতজন বালক ছিল, বালক ধরলাম কতজন? একজন। আচ্ছা, খুব ভালো কথা। একজন বালক ছিল, প্রত্যেকে কত টাকা চাঁদা দেয়? তত টাকায় চাঁদা দেয়। যতজন বালক ছিল তত টাকায় চাঁদা দেয়। তাহলে একজন যেহেতু বালক ছিল, চাঁদাও দেয় কত? এক্স টাকা। তাহলে এক্স ইন্টু এক্স। খুব ভালো কথা। চাঁদা দিলে টোটাল চাঁদা ওঠে কত? এক্স। এটা হচ্ছে ইন্টু এক্স ইন্টু এক্স, এটা সমান সমান কত? 100। সবাই একটু লাইনটা বোঝেন। এই লাইনটা যদি বুঝতে পারেন তাহলে খেলা শেষ। খেলাটা কি? আপনার বলছে একটা শ্রেণীতে যতজন বালক ছিল, আমি ধরলাম বালক ছিল কতজন? একজন। তাহলে প্রত্যেকে যদি তত টাকা চাঁদা দেয়, চাঁদা দেয় কত? এক্স টাকা। তাহলে একজন বালক যদি এক্স টাকা চাঁদা দেয়, তাহলে কি এক্স ইন্টু এক্স, দ্যাট মিনস কি এক্স স্কোয়ার হয় না? একজন বালক যদি এক্স টাকা চাঁদা দেয়, তাহলে টোটাল চাঁদাটা হয় কত? এক্স ইন্টু এক্স, দ্যাট মিনস কি এক্স স্কোয়ার। এইটা সমান সমান দেওয়া আছে কত? 100 টাকা। তাহলে আমি কি লিখতে পারি? এক্স ইন্টু এক্স সমান সমান কি 100। তাহলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 100। তাহলে বা এক্স সমান সমান কত? রুট 100, দ্যাট মিনস কত? 10। তাহলে আমার বালক সংখ্যা কত? 10 জন। তাহলে আপনার এগুলো কিছু কি লেখা লাগলো? বোঝেন নাই? আবার বোঝেন। একটা শ্রেণীতে যতজন বালক ছিল, বালক ছিল কয়জন? একজন। প্রত্যেকে তত টাকা চাঁদা দিছে। কয় টাকা চাঁদা দিছে? এক্স টাকা চাঁদা দিছে। তাহলে টোটাল চাঁদা উঠছে কত? একজন বালক যদি এক্স টাকা চাঁদা দেয়, তাহলে টোটাল চাঁদা ওঠে কত? এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার সমান সমান আছে কত? 100। তাহলে এখান থেকে আমি এক্স বাইর করবো, যেহেতু বালকের সংখ্যা বাইর করতে হবে, রুট 100, দ্যাট মিনস কত? 10। সবাইকে আমার কথা ভাই বুঝছেন? আমি কি এটা বুঝাইতে পারছি? আমি কি এটা বুঝাইতে পারছি কিনা? যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো বেসিক ডান, বেসিক ডান। কারো স্ক্রিনশট লাগলে স্ক্রিনশট নেন। আপনি কিন্তু পরীক্ষায় সরাসরি এই নিয়মে করবেন, কোনো কিছু লিখবেন না। এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। আপনি পরীক্ষায় সরাসরি এক্স স্কোয়ার সমান সমান 100 লিখে করবেন। আমি আরেকটা ম্যাথ দেখাইতেছি, আরও ক্লিয়ার হয়ে যাবেন। আরও ক্লিয়ার হয়ে যাবেন। সবাই এই ম্যাথটা বেসিক ডান লেখেন, আমি আরেকটা ম্যাথ দেখাবো এই নিয়মের, যাতে আরও ক্লিয়ার হতে পারেন। আচ্ছা, যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা কম বুঝছেন তারা দেখেন। যারা বুঝছেন তারা এখনকার ম্যাথটা করে ফেলেন, আর যারা কম বুঝছেন তারা আমার সাথে এই ম্যাথটা আরেকবার করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, কি বলছে একটু দেখি। একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, আচ্ছা কতজন ছাত্র থাকে? একজন ছাত্র থাকে। খুব ভালো কথা। তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ। খরচ কত? 10 গুণ। আচ্ছা, যতজন ছাত্র থাকে, আমার ছাত্র কতজন? একজন। এইবার বলছে তাদের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ। তাহলে ছাত্র যদি একজন হয় আর খরচ যদি মোট সংখ্যার 10 গুণ হয়, তাহলে খরচ কত? 10x। আপনি একটু বিষয়টা ভাই বোঝেন, মামলাটা বোঝেন। একটা ছাত্রাবাসে যতজন ছাত্র আছে, আমি ছাত্র ধরছি কয়জন? একজন। খুব ভালো কথা। বলা হয়েছে তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ। তাহলে খরচ কত? খরচ হচ্ছে সংখ্যার 10 গুণ। তাহলে ছাত্র সংখ্যা যদি একজন হয় আর যদি খরচ 10 গুণ হয়, তাহলে কি খরচ হচ্ছে কত? 10x। তাহলে মোট খরচ কত? 10x ইন্টু এক্স, তার মানে কি 10x স্কোয়ার, 10x স্কোয়ার। আচ্ছা, এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে ওই ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ 6250 টাকা। আপনি এইটাও কি খরচ বের করছেন না? এইটাও কি আপনি খরচ বের করছেন না? ছাত্র আর খরচ এটারে যদি গুণ করে দেই, আমারে বলছে একটা ছাত্রাবাসে যতজন ছাত্র আছে, আমি ধরলাম ছাত্র আছে কয়জন? একজন। ছাত্র আছে কয়জন? একজন। আর তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ।
তাহলে খরচ যদি 10 গুণ হয় তাহলে আমার ছাত্র যদি এক্স হয় খরচ হবে কত 10x। তাহলে টোটাল খরচ কত 10x ইন্টু এক্স, তার মানে কি 10x স্কোয়ার। আচ্ছা, আবার এই জায়গায় খরচ দেওয়া আছে কত 6250 টাকা, তার মানে প্রশ্ন মতে 10x স্কোয়ার সমান সমান কি 6250, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 6250 ডিভাইডেড বাই 10, 0 0 কাটা যায় থাকে কত 625। তাহলে বা এক্স সমান সমান কত 625, 625 এর যদি রুট করেন তাহলে আসে কত 25। তাহলে ছাত্র সংখ্যা কত 25। আমি কি বুঝাইতে পারছি ভাই? আমার কিন্তু এগুলা কিচ্ছু লেখা লাগবে না, শুধু এই লাইনটা দাঁড়া করানো লাগবে। আমি কি এই লাইনের বেসিকটা বুঝাইতে পারছি? আমি কি এই লাইনের বেসিকটা বুঝাইতে পারছি? এই লাইনের বেসিকটা যদি বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন টি ক্লিয়ার। তাহলে এই টাইপের ম্যাথ আপনি আটকাবেন না। টি ক্লিয়ার। কারো যদি দরকার হয় একটু স্ক্রিনশট নেন। সবাই একটু স্ক্রিনশট নেন যদি পুরো বিষয়টা বুঝে থাকেন। একটু কমেন্ট করেন তো টি ক্লিয়ার কিনা। এই ম্যাথগুলো অনেকেই পারেন না, পেছায় ফেলেন। আমরা আরও কিছু টেকনিক শিখবো আজকে। আচ্ছা, আমরা এই মেথডটা পড়ানোর আগে, পরের মেথডটা পড়ানোর আগে একটু ভাই আমি একটা নতুন পেইড ব্যাচ শুরু করব, তা নিয়ে আমি একটু কথা বলি 2 মিনিট, তারপর আবার পড়ানো শুরু করতেছি। আমি ম্যাথের একদম শূন্য থেকে, মানে 1 2 3 4 থেকে, মানে আপনি কিছুই পারেন না এইরকম অবস্থা থেকে একটা ম্যাথের ব্যাচ শুরু করতে যাচ্ছি। এই ব্যাচে হচ্ছে ম্যাথ আর মানসিক দক্ষতা দুটোটাই পড়ানো হবে। এই ব্যাচের যদি বিস্তারিত কিছু জানতে চান আমার রাহাত ভাইয়া পেজে ইনবক্স করবেন, আমি আপনাকে পুরো ডিটেলসটা দিয়ে দিব, অথবা আমার এই বাংলা লিগ নাম্বার 01920889460 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনি সব কিছু বিস্তারিত জানবেন। শুধু এতটুকু জেনে রাখেন, যেই কোর্সটা আমি শুরু করতে যাচ্ছি 10ই জুন থেকে শুরু করতে যাচ্ছি, এই কোর্সটা করলে আপনার 47তম বিসিএস প্রিলি, প্রাইমারি, 19তম শিক্ষক নিবন্ধন, 11 থেকে 20 গ্রেডের সকল নিয়োগ, নন ক্যাডার সহ অন্যান্য নিয়োগ, মানসিক দক্ষতা পিলি প্লাস লিখিত, বিগত বছরের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান, বোর্ড বইয়ের সকল প্রয়োজনীয় ম্যাথ, এগুলা সব কিছু আমরা এই একটা কোর্সেই পড়াবো। কোর্স ফি মাত্র 1250 টাকা। এই টোটাল কোর্সটার ফি হচ্ছে মাত্র 1250 টাকা। সবগুলো ক্লাসই আপনার আজীবন রেকর্ড থাকবে। একদম বেসিক থেকে পড়ানো হবে, বেসিক থেকে পড়ানো হবে, এবং প্রত্যেকটা ক্লাসেই আমার নিজস্ব লেকচার শিট দিয়ে পড়ানো হবে। প্রত্যেকটা ক্লাসেই আমার নিজস্ব লেকচার শিট দিয়ে পড়ানো হবে, এবং টোটাল ক্লাস হবে 100টা। টোটাল ক্লাস হবে 100টা। টোটাল ক্লাস হবে 100টা। এই যে 46টা চ্যাপ্টার লেখা আছে, এই সবগুলো চ্যাপ্টার পড়ানো হবে, এবং প্রতিটা চ্যাপ্টারের উপর 3টা অথবা 4টা করে ক্লাস নেওয়া হবে। যেমন শতকরার উপর 3টা ক্লাস নেওয়া হবে, লাভ ক্ষতির উপর 4টা ক্লাস নেওয়া হবে, ধারার উপর 4টা ক্লাস নেওয়া হবে, সূচকের উপর 3টা ক্লাস নেওয়া হবে, লগারিদমের উপর 3টা ক্লাস নেওয়া হবে। মানে আপনাকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। যেহেতু আমাদের প্রতিটা ক্লাসের 3টা অথবা 4টা করে ক্লাস হবে, এইখানে সব কিছু আমরা অনেক সময় নিয়ে শিখতে পারবো। যারা ম্যাথে দুর্বলতা আছে, অথবা ম্যাথ মোটামুটি পারেন, অথবা ম্যাথ নিয়ে ঝামেলায় আছেন, তারা এই কোর্সটা করেন, ইনশাল্লাহ আপনার সব ধরনের নিয়োগ পরীক্ষা কভার হবে। আর সবগুলো ক্লাসই আজীবন যতবার খুশি ততবার দেখতে পারবেন। যারা কোর্সটা করতে আগ্রহী তারা আমার রাহাত ভাইয়া এই পেজে নক করবেন। এই যে যেই পেজে ক্লাস করতেছেন এই পেজে নক করলে বিস্তারিত পেয়ে যাবেন। কথা কি বুঝছেন? আর কোর্স ফি মাত্র 1250 টাকা। এই টাকাটা দিলে আপনার ইনশাল্লাহ ম্যাথে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের এই পিলির কোর্সটা এখন পর্যন্ত 13,000-এর উপরে স্টুডেন্ট করছে, 13,000 প্লাস স্টুডেন্ট এই কোর্সটা করছে। তাদের এখন আর ইনশাল্লাহ ম্যাথে কোনো সমস্যা নাই। কথা কি বুঝাইতে পারছি? আপনারা যারা ম্যাথে প্রবলেমে আছেন তারা যদি হাতে কলমে এরকম সহজ, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকুক। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমার কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেলে ডিজিটাল বোর্ডের আর ফাংশন অফ হয়ে যায়। যেহেতু ক্লাসের আর আমরা কন্টিনিউ করতে পারতেছি না, সবাই একটু ফিডব্যাক দেন পুরো ক্লাসটা বুঝছেন নাকি।
আমাদের কারেন্ট চলে যাওয়ার কারণে আর আমি ক্লাসটা নিতে পারতেছি না, বোর্ড অফ হয়ে গেছে। সবাই একটু কমেন্ট করে জানান যেতটুকু পড়াইছি এতটুকু বুঝছেন কিনা। আমাদের এই পেজে নিয়মিত ক্লাস হচ্ছে এবং নিয়মিত ক্লাস হবে, আরও অনেক ক্লাস হবে। আপনাদের একটা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের পরিচিতদের একটু আমার এই পেজটা সম্পর্কে জানাবেন, কারণ এটা আমার একদম নতুন পেজ। এখন পর্যন্ত 3 সপ্তাহ হয় না এই পেজের বয়স, মানে পেজটা ওপেন হয়েছে মাত্র 3 সপ্তাহ হয়েছে। আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন তাহলে আপনাদের ফ্রেন্ডরাও ক্লাসগুলো করতে পারবে। আর এই পেজে আপনারা অনেক ধরনের ফ্রি সার্ভিসও পাবেন। ফ্রি ক্লাস আমি নিয়মিত নেই, ফ্রি ভিডিও কিছুদিন পর আপলোড করা শুরু করব, আমার পেইড বেসের যে ম্যাথ আমি আপলোড করি, তারপর মানে হাতে কলমে ধরে ধরে তারা চোখ বন্ধ করে আমার কোর্সটা ইনশাল্লাহ ভর্তি হতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনার ম্যাথে কোনো প্রবলেম থাকবে না। আর আমার কাছে প্রচুর স্টুডেন্ট পড়ছে, 43 প্রিলি, 44 প্রিলি, 45 প্রিলি, 46 প্রিলি, প্রত্যেকটা প্রিলিতে আমি প্রচুর স্টুডেন্ট পড়াইছি। মাঝখানে আমার মা মারা যাওয়ার কারণে আমি কিছুদিন অনলাইন থেকে একটু বিরতি নিয়েছিলাম। এই কারণে আপনাদের অনেকের সাথে আমার হয়তো পরিচয়টা একটু নাই। আস্তে আস্তে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আবার পরিচয় হয়ে যাবে। আমার মা মারা যাওয়ার পর আমি প্রায় 3 থেকে 4 মাস অনলাইন থেকে টোটালি বিরতি ছিলাম। মানে আমার মা মারা গেছে গত নভেম্বর মাসে, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এই কারণে আমি অনলাইন থেকে একটা সাময়িক বিরতি নিয়েছিলাম। তাহলে ভাই আজকে এই পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো কিছু নিয়ে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আসবো। আর ডিজিটাল বোর্ডের যেহেতু ভাই ক্লাস কারেন্ট চলে গেলে একটু ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলো করতে হবে, কারণ তখন আর আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, যেহেতু কারেন্ট চলে গেলে আর ডিজিটাল বোর্ড ফাংশন করে না। তাহলে ভাই আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।